সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষা চলছে বা শীঘ্রই শুরু হবে। তো এমন একটা সময় তোমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গা থাকে যে ভাইয়া আমাদের এমসিকিউ গুলো তো হচ্ছে গিয়ে শেষ হচ্ছে না, এবং যখন বিষয়টা পৌরনীতি দ্বিতীয় পত্র তখন তোমাদের আরো ঝামেলা। ভাইয়া এতগুলো সাল কিভাবে মনে রাখবো? সো একটা ক্লাসে একেবারে কম সময় তোমরা 200টা এমসিকিউ সলভ করে নাও, দেখবা যে এখান থেকে অনেকগুলো এমসিকিউ তোমাদের নিশ্চিতভাবে কমন চলে আসবে। সো দেরি না করে তোমাদের ক্লাসটা শুরু করা যাক। সো পুরো ক্লাসটা জুড়ে তোমাদের সাথে থাকবো আমি, তোমাদের সাইদুর ভাইয়া, এবং চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটাতে বলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিটা আছে ওইটা গঠিত হয়েছিল 1600 সালে। কত সালে? 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। এরপর একটা বলছে চিরস্থায়ী বন্দোবস্ত, এইটা কে প্রবর্তন করেন? আমরা জানি এটা একটা জমি জমা সংক্রান্ত আইন সেই সময়কার, এবং এইটা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। এরপর আছে ভারতীয় বা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? প্রথমবার তোমার 1885 সালে সর্বপ্রথম ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে এবং তাদের অধিকার আদায়ের জন্য গঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে। পরবর্তীতে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, ওই বঙ্গভঙ্গের পর নতুন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয় মুসলিমদের জন্য, তখন গড়ে ওঠে মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ যদি বলে তাইলে হবে তোমার 1906। আর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এই উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল, সেইটা গড়ে ওঠে 1885। কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন? বঙ্গভঙ্গ ঘোষণা করেন প্রথম, মানে কোন গভর্নর জেনারেল? গভর্নর জেনারেলের নামটা ছিল লর্ড কার্জন। এই নামে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, কার্জন হলও কিন্তু আছে, ঠিক আছে, লর্ড কার্জন। এরপর বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয়? মাত্রই আলোচনা করলাম 1905 সালে। 1905 সালে। এরপর ভারতীয় যে জাতীয় কংগ্রেস, অর্থাৎ যেটা 1885 সালে হয়েছিল, ওই ভারতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি ছিল ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কে ভাইয়া? ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপর আসো, মন্ত্রী মিশন পরিকল্পনা কবে হয়? 1946। মন্ত্রী মিশন পরিকল্পনার মধ্যে কোন বিষয়টা ফুটে উঠেছিল? ভারতের ভবিষ্যৎ সংবিধান। ভারতের ভবিষ্যৎ সংবিধান কেমন হবে, যখন রাষ্ট্রটা ভাগ হয়ে যাবে তখন সেটা কিভাবে চলবে, এই সংক্রান্ত রূপরেখা ফুটে উঠেছিল কোথায়? 1946 সালের মন্ত্রী মিশন পরিকল্পনার মধ্যে। সর্বভারতীয় মুসলিম লীগ, একটু আগেই পড়ে আসছি যে বঙ্গভঙ্গের পর মুসলিমদের জন্য, যখন মুসলিমদের স্বার্থের জন্য একটা রাজনৈতিক দল দরকার ছিল, কারণ ভারতীয় যে জাতীয় কংগ্রেস ওইটা হিন্দুত্ববাদী একটা দলে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় 1906 সালে গড়ে ওঠে কি? 1906 সালে গড়ে ওঠে সর্বভারতীয় মুসলিম লীগ। তারপর দেখো, ব্রিটিশদের ভাগ করো শাসন করো, এই যে ব্যবস্থাটা, এটা কেন ছিল? যাতে করে কোনো একটা শ্রেণী অনেক বেশি পরিমাণে কি না হইতে পারে, সংগঠিত হয়ে যাতে শক্তিশালী হইতে না পারে। তাহলে এর উদ্দেশ্যটা কি ছিল? এর উদ্দেশ্যটা ছিল ব্রিটিশ যে শাসন ওইটাকে দীর্ঘায়িত করা, ওইটাকে দীর্ঘস্থায়ী করা। এরপর জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেইটার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? তার উপাধি বর্জন করেছিলেন। এইটা কবে কোথায় সংগঠিত হয়েছিল? সংগঠিত হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে। কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। এরপর 1919 সালে প্রবর্তিত নতুন আইনে প্রদেশে কি ছিল? প্রদেশে ছিল দ্বৈত শাসন। প্রদেশে কি ছিল? দ্বৈত শাসন। কিছু ব্যবস্থা ছিল হস্তান্তরিত, কিছু ব্যবস্থা ছিল কি? সংরক্ষিত। এরপর দ্বৈত শাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায়? এই যে প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি। প্রশাসনে কি? প্রশাসনে দুইটা কর্তৃপক্ষের উপস্থিতি। এরপর আসো, 1935 সালের ভারত শাসন আইন অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের নাম কি ছিল? দুইটা কক্ষ, এর মধ্যে উচ্চ কক্ষ যেটা ওইটা ছিল রাষ্ট্রীয় সভা। কি ছিল? রাষ্ট্রীয় সভা।
আর যেটা নিম্ন কক্ষ ওইটার নাম ছিল ব্যবস্থাপক সভা। যেটা নিম্ন কক্ষ ওইটার নাম ছিল ব্যবস্থাপক সভা। তাইলে উচ্চ কক্ষের নাম ছিল রাষ্ট্রীয় সভা, নিম্ন কক্ষের নাম ছিল ব্যবস্থাপক সভা। এরপর প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ কোনটি? প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থাৎ প্রদেশে তার পূর্ণ ক্ষমতা মতো কি থাকবে, তার নিজের শাসন ব্যবস্থা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। সো যখন আমি বলতেছি প্রাদেশিক স্বায়ত্তশাসন, তার মানে হচ্ছে প্রদেশে আমার একটা দায়িত্বশীল সরকার থাকবে, যারা তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী তোমার প্রদেশের যে আইন সংক্রান্ত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর আসো, ব্রিটিশ ভারতে 1935 সালের ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল? 1935 সালে ভারত শাসন আইনে জরুরি ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে ন্যস্ত করা হয়। কার হাতে? গভর্নর জেনারেলের হাতে। তাহলে উত্তরটা কি? গভর্নর জেনারেল। 1937 সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী তখন নির্বাচিত হয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। মনে রাখতে হবে 1937 পর হ্যাঁ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে যায় শেরে বাংলা একে ফজলুল হক। এবং তোমাদের বইয়ে হক মন্ত্রিসভা নামে একটা টপিকও আছে, সো ওইটাও পড়ে নিবা। এরপর বলছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে। দ্বিজাতি মানে কি? দ্বিজাতি মানে হইলো এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, এই মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন এই উপমহাদেশে হিন্দু এবং মুসলিম দুইটা পৃথক জাতি, এদের সংস্কৃতি সহ সকল কিছু ভিন্ন, সকল কিছু আলাদা, রীতিনীতি ভিন্ন। সো এরা কখনোই একসাথে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে পারে না। তো দুইজনের জন্য পৃথক রাষ্ট্র প্রয়োজন। হ্যাঁ, তো এই যে দুইটা জাতির জন্য দুইটা পৃথক রাষ্ট্র, এইটাই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব এবং এটা প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তীতে এই যে 1940 সালে যে লাহোর প্রস্তাব, 1940-এর যে লাহোর প্রস্তাব, এই লাহোর প্রস্তাবে এই দ্বিজাতি তত্ত্বের যে ধারণা এটাকে উপস্থাপন করা হয়। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলো আছে ওই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করা। কিন্তু পরবর্তীতে রাষ্ট্র সমূহ থেকে সমূহটা কেটে তখন রাষ্ট্র একটা গঠন করা হয়, সেটা ছিল পাকিস্তান। এরপর মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত? মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল 3 জন। কয়জন? মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল 3 জন। এরপর অবিভক্ত ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর বা ভাইসরয় কে? সর্বশেষ ইংরেজ গভর্নর ছিল লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন সেই ছিল এই অবিভক্ত ভারতের শেষ ইংরেজ গভর্নর জেনারেল। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে এর পরেরটাতে যাই। ওকে, এর পরেরটাতে যাই। পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থাৎ সেকেন্ড অধ্যায়ে আমরা চলে আসছি। 1947 সালে কোন আইন অনুযায়ী পাকিস্তানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়? এর আগেই যে আইনটা হয়েছিল সেটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইন অনুযায়ী সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়? উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চল। কোন অঞ্চল? উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা সেগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটা? এই যে বাঙালি জাতীয়তাবাদ আমাদের মধ্যে প্রথমবারের মতো গড়ে উঠেছিল কিন্তু ভাষা দিয়ে। কারণ 1947 সালের যখন মানে নতুন রাষ্ট্র গঠনের প্রস্তাব যখন শুরু হয় তখনই ভাষা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কোনটা হবে। এবং মাত্র 3.27% মানুষের ভাষা ছিল উর্দু, বাকি 56.40% লোকেরই ভাষা ছিল বাংলা। এবং তাদের ভাষাকে উপেক্ষা করে এই মাত্র 3% মানুষের ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল তারা। তো তখনই আমাদের জাতীয়তাবাদটা জেগে ওঠে। তো জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ভাষা। পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু? মাত্রই পড়ে আসলাম 3.27। পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস পূর্ব পাকিস্তানে? 56% লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয় 1 সেপ্টেম্বর
1947 কবে? 1 সেপ্টেম্বর 1947 ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ অধ্যাপক, নাম কি? অধ্যাপক আবুল কাশেম। এই অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গড়ে ওঠে তমদ্দুন মজলিস। উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন? উর্দু এবং ইংরেজি এগুলোর পাশাপাশি বাংলাকে কে? কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য, কুমিল্লা থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি, নির্বাচিত গণপরিষদ সদস্য এই যে ধীরেন্দ্রনাথ দত্ত, এই ধীরেন্দ্রনাথ দত্ত হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উক্তিটি কে করেন? প্রশ্নে সাধারণত দেখবা যে তোমাদের সাল দেয়া থাকবে, কারণ 1948 সালে রেসকোর্স ময়দানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, এই মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। আবার 1952 সালে যে খাজা নাজিমউদ্দিনও কিন্তু একবার বলেছিলেন। সো মানে এখানে অ্যান্সারটা যেহেতু কোনো সাল দেয়া নাই, তো মোহাম্মদ আলী জিন্নাহ, কারণ সেই প্রথমবার বলছিল। 1954 সালের যে প্রাদেশিক নির্বাচন, ওইখানে যুক্তফ্রন্টের 21 দফার মূল দফাটা কি ছিল? যারা হালকা পাতলা হচ্ছে গিয়ে পড়াশোনা করছো তারা হচ্ছে গিয়ে এই জিনিসটা খুব সহজেই জানো যে প্রথম বা মূল দফাটাই ছিল রাষ্ট্রভাষাকে বাংলা করা। কি ছিল? রাষ্ট্রভাষাকে বাংলা করা। একটা মিনিট। ওকে, তাহলে কি ছিল? রাষ্ট্রভাষাকে বাংলা করা। এরপর যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি কত দফা ছিল? 21 দফা ছিল। এবং যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। নির্বাচনের প্রতীক কি ছিল? নৌকা। প্রধান প্রধান রাজনৈতিক দল কি ছিল? আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, তারপরে হচ্ছে নেজামি ইসলাম, গণতন্ত্রী দল, এগুলো ছিল প্রধান দল যাদের নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? 223টি আসন লাভ করে। কয়টি আসন লাভ করে? 223টি। কোথায়? প্রাদেশিক নির্বাচনে। পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণীত হয়েছিল? 1956 সালে। এবং এই 1956 সালের সংবিধানে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা তারা দিতে বাধ্য হয়েছিল। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয়? 1956, কারণ ওই সংবিধানেই হচ্ছে মর্যাদাটা দেয়া হয়েছিল। ওকে, তো এরপরে আসো। এরপরে 1958 সালে পাকিস্তানে কে সামরিক আইন জারি করেন? এই যে ইস্কান্দার মির্জা সাহেব, এই ইস্কান্দার মির্জা 1958 সালের 7ই অক্টোবর, কবে? 7ই অক্টোবর তিনি হচ্ছে গিয়ে পাকিস্তানের সামরিক আইন জারি করে সংবিধানকে বাতিল করে দেন বা অকার্যকর করে দেন। এরপর বেশি দিন যায় নাই, 28 অক্টোবর এই যে আইয়ুব খানকে দেখতে পাচ্ছ, এই আইয়ুব খান আবার ইস্কান্দার মির্জাকে সরিয়ে দেন। ইস্কান্দার মির্জাকে সরিয়ে দিয়ে তিনি নিজে হচ্ছে গিয়ে সামরিক শাসক হয়ে যান এবং প্রধানমন্ত্রী পদটা বিলুপ্ত করে দেন। ঠিক আছে? কিসে বাঙালিদের বাঁচার দাবি নিহত ছিল? 66 6 দফায়। এবং এই 66 6 দফাকে কি বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা বলা হয়। শেখ মুজিবুর রহমান সহ মোট কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়েছিল? আমরা জানি 1968 সালে আগরতলা মামলা করা হয়। মামলার নাম কি ছিল? বঙ্গবন্ধু বনাম রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই যে তোমার শিরোনাম, এই শিরোনামে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে টোটাল 35 জন, শেখ মুজিব সাথে আরো 14 জন, এই 34 জন, টোটাল 35 জনকে ঐতিহাসিক আগরতলা মামলা দেওয়া হয়েছিল। 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ কি ছিল? এই যে বাঙালিরা প্রতিবার স্বায়ত্তশাসনের দাবি করে আসছিল এবং সেই স্বায়ত্তশাসনকে পাকিস্তানি শাসক গোষ্ঠী অগ্রাহ্য করছিল, তার জন্যই কিন্তু 1969 গণ অভ্যুত্থান হয়েছিল। এবং এইটার সূচনা বিন্দু ছিল 1968 এর আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের যে দাবি। এরপর পাকিস্তান গণপরিষদের সদস্যদের নির্বাচনের সাথে কারা জড়িত ছিল? পাকিস্তান গণপরিষদের সদস্যদের নির্বাচন কারা জড়িত ছিল? প্রাদেশিক পরিষদের যারা সদস্য তারা তোমার জড়িত ছিল। এরপর 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?
জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ। জাতীয় পরিষদে 160টা পায় সাধারণ আসন, 60টা পায় সংরক্ষিত আসন, টোটাল 167। আর তোমার যে প্রাদেশিক পরিষদ, ওই প্রাদেশিক পরিষদে 288টা পায় সাধারণ আসন, 10টা পায় নারী সংরক্ষিত আসন, 298। তাহলে জাতীয় পরিষদে পাইছে 167, প্রাদেশিক পরিষদে পাইছে 298। যেহেতু বলছে জাতীয় পরিষদ, সো তোমার কথা হবে 167। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ এটা কবে জারি করা হয়? 10ই এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি তোমার ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এগুলো মনে রাখতে হবে। আর AHM কামরুজ্জামান খুব সম্ভবত ত্রাণ ও পুনর্বাসনে ছিলেন, একটু দেখে নিও। মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী। এইবার আসো রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। আর এই যে ফরায়েজি শব্দটা এসেছিল কি? ফরজ থেকে। কি থেকে? ফরজ থেকে। কেমন? এই যে ফরজ চলে আসছে। এরপর বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির। সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির। এরপর বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? বাংলার তোমার সৈয়দ আহমদ বলা হয় নওয়াব আব্দুল লতিফকে। কেন? কারণ তিনি বাংলার মুসলমানদের শিক্ষার জন্য একজন অগ্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, ভূমিকা পালন করেছেন। তিনি মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। তিনি মহসিন যে ফান্ড ছিল, ওই মহসিন ফান্ডের যে কার্যক্রম, ওই কার্যক্রমকে গতিশীল করেছিলেন, স্বচ্ছ করেছিলেন। তিনি হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপদান করেছিলেন, যাতে করে ওইটা সবার জন্য উন্মুক্ত থাকে। এই জন্যই তাকে বলা হয় বাংলার সৈয়দ আহমদ। এই যে চলে আসছে মোহামেডান লিটারেরি সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? মুসলমানদের আধুনিক শিক্ষার জন্য। কে করেছিলেন? ওই যে তোমার আব্দুল লতিফ। এরপর নবাব স্যার সলিমুল্লাহর অবদান কোনটি? নবাব স্যার সলিমুল্লাহর অবদান, তার সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি 1906 সালে যে মুসলিম লীগ, এইটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সো মুসলিম লীগ প্রতিষ্ঠা। দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। বেঙ্গল প্যাক্ট এইটার রূপকারকে? বেঙ্গল প্যাক্ট এইটার রূপকারকে? দেখো, বেঙ্গল প্যাক্ট কি? একটা ঐতিহাসিক চুক্তি যেখানে হিন্দু এবং মুসলিমরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের অধিকারগুলো কি কি হবে, কিভাবে আদায় করা হবে, এই সব জিনিসপাতি নিয়ে আলোচনা হয়েছিল। এই বেঙ্গল প্যাক্টের রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড কেন গঠন করেছিলেন? কি? শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড এটা গঠন করেছিলেন তিনি মূলত কৃষক প্রজাদের যে ঋণ ভার, সেই ঋণ ভার হচ্ছে কমানোর জন্য, এবং পরবর্তীতে তিনি এই যে ঋণ ভার কমানো এবং পরবর্তীতে তিনি কৃষকদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করা এবং জমিদারি প্রথা যাতে কমে আসে ওইটার জন্য এর মাধ্যমে চেষ্টা করেছিলেন। কিন্তু প্রাথমিক যে উত্তরটা ওটা হচ্ছে কৃষক প্রজাদের যে ঋণ ভার সেটা কমানোর জন্য। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় 1955 সালে। কারণ যখন দেখলো যে আমরা গণমানুষকে রিচ করতে পারতেছি না, যদি মুসলিম থাকে তাহলে শুধু মুসলিমরা আমাদের পছন্দ করবে, কিন্তু এই পূর্ব বাংলায় আরো অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, তো সকলের সমর্থন পাওয়ার জন্য মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছিল। এরপর গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। তার গণতন্ত্রের প্রতি যে আবেদন, তার গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, ওই জন্যই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টাকে? বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টাও এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর ফারাক্কা লং মার্চ হয় কার নেতৃত্বে? ফারাক্কা লং মার্চ হয় মাওলানা ভাসানীর নেতৃত্বে। কার নেতৃত্বে? মাওলানা ভাসানীর নেতৃত্বে। ব্রিটিশ শাসনামলে আসামে বাঙালিদের বিরুদ্ধে সরকারের যে বৈষম্যমূলক নীতি, এইটার প্রকাশ কোনটা? ওই সময় লাইন সিস্টেম ছিল। লাইন সিস্টেম। কেন লাইন সিস্টেম? আসামে যারা বাঙালিরা যাইতো এদেরকে একটা গন্ডির মধ্যে রাখা হইতো, ওইখান থেকে বের হইতে দেওয়া হইতো না। সো এই যে তোমার সিস্টেমটা, এই সিস্টেমের নাম ছিল লাইন সিস্টেম। কি ছিল? এই সিস্টেমটার নাম ছিল লাইন সিস্টেম।
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এরপর লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। এটা আমরা অলরেডি পড়ছি। এরপর চিত্তরঞ্জন দাস কোন দুটি পত্রিকার সম্পাদক বা প্রকাশক ছিলেন? ফরওয়ার্ড অ্যান্ড লিবার্টি। তারপর বঙ্গভঙ্গ বিরোধী তৎপরতাকে মোকাবেলা করার জন্য নবাব সলিমুল্লাহ কোন সংগঠন গড়ে তুলেছিলেন? মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন। কি গড়ে তুলেছিলেন? মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন। বাংলাদেশের সংবিধান। ওকে, আমরা চতুর্থ অধ্যায় কিন্তু চলে এসেছি। বাংলাদেশের সংবিধান দেখো, বাংলাদেশ সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি? সংবিধান প্রণয়নের জন্য কি গঠিত হয়েছিল? গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদের সদস্য সংখ্যা কয়জন ছিল? গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 34 জন। এই 34 জনের মধ্যে 33 জন ছিল কি? আওয়ামী লীগের। 33 জন আওয়ামী, একজন হচ্ছে ন্যাপ, একজন হচ্ছে ন্যাপ কে? একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, একজন ন্যাপ। এই ন্যাপের একজন কে? সুরঞ্জিত সেনগুপ্ত। তো আমরা বুঝে গেলাম কবে হয়েছে গণপরিষদ। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে ছিল কয়জন? 34 জন। শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধানাদেশ কবে জারি করে? 10ই জানুয়ারি দেশে ফিরে আসে। 10ই জানুয়ারি দেশে ফিরে আসে। আর 10ই জানুয়ারি দেশে ফিরে তার ঠিক পরের দিন 11ই জানুয়ারি সে হচ্ছে কি করে? এই অস্থায়ী সংবিধানাদেশ জারি করে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিল? সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিল এই যে ডক্টর কামাল হোসেন। কে? ডক্টর কামাল হোসেন। 72 সালের কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? যেহেতু 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল, তো 16ই ডিসেম্বর আমাদের এটা হচ্ছে কার্যকর হয়। এরপর বাংলাদেশ সংবিধানের কোন বৈশিষ্ট্যটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে? এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে আমাদের মূলনীতি, এই মূলনীতিগুলো। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য কি? বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি শাসিত সরকার নাই, আছে মন্ত্রী পরিষদ শাসিত। আমাদের এক কেন্দ্রিক সরকার। আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তাইলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, কারণ আমাদের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। কেমনে বুঝলাম? কারণ এখানে কোনো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নাই। এরপর বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টা? 153টা অনুচ্ছেদ আছে। কয়টা অনুচ্ছেদ আছে? 153টা। ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? ন্যায়পাল একজন সুপ্রিম কোর্টের বিচারকের ক্ষমতার সমান অধিকারী। এরপর 1972 সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা মূলনীতি কয়টা? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এই 4টা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে কেন? একমাত্র রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে। কেন? রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে। তুমি তোমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারো, তখন তোমার মানে মৌলিক অধিকারগুলো পর্যন্ত চাইলে কি করে দেয়া যায়? স্থগিত করে দেয়া যায়। সো অ্যান্সার হবে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা। মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? 27 থেকে 47 নং অনুচ্ছেদে রয়েছে। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার সংশোধন করা হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আর এইটা আসছিল 13তম সংশোধনীর মাধ্যমে। ওকে, কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা আবার ফিরে আসে? 12তম সংশোধনীর মাধ্যমে। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? চতুর্থ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। চতুর্থ। প্রথম সংশোধনী করা হয়েছিল কেন? যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য। হ্যাঁ, যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য। বাংলাদেশ সংবিধানে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা, এটা কি? আইনের দৃষ্টিতে সমতা এটা তোমার একটা মৌলিক অধিকার, এবং এটা সংবিধানের 27 অনুচ্ছেদে আছে। হ্যাঁ, আরো কিছু মৌলিক অধিকার আছে, যেমন তোমার 36 নম্বর অনুচ্ছেদে আছে চলাফেরার স্বাধীনতার কথা। 39 নম্বর অনুচ্ছেদে আছে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা। এগুলো একটু দেখতে পারো। এরপর বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? আমাদের জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে আমাদের যে জাতিগত ঐক্য এবং যে সংহতি, ওই জিনিসটা। তারপর
একাদিক্রমে কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে জাতীয় সংসদের আসন শূন্য হবে? একসাথে কতদিন অনুপস্থিত থাকলে? 90 দিন। তুমি যদি কোনো কারণ দর্শানো ছাড়া যদি তুমি একসাথে 90 দিন অনুপস্থিত থাকো, তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে তোমার জাতীয় সংসদের যে আসন সেটি শূন্য হবে। এরপর কোরামের জন্য কতজন সদস্য প্রয়োজন? জাতীয় সংসদে কোরাম হওয়ার জন্য 60 জন সদস্য প্রয়োজন। কত? 60 জন সদস্য প্রয়োজন। সংসদীয় ভাষায় বিল কি? প্রথমে যখন কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, মানে যখন উত্থাপন করা হয়, তখন এটা বিল আকারে উত্থাপন হয়, বিলের উপর আলোচনা হয়, তারপর ওইটার উপর হচ্ছে আমরা ডিসিশন নেই আমরা কি এটাকে আইনে রূপান্তর করব কি করব না। তাহলে সংসদীয় ভাষায় বিল হইল আইনের প্রাথমিক রূপ, আইনের প্রাথমিক খসড়া। জাতীয় সংসদের সভাপতিকে আমরা জানি স্পিকার হচ্ছে জাতীয় সংসদের সভাপতি এবং সংসদের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 50টা। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টা? 50টা। বাংলাদেশে আইনসভার নাম কি? এটা সবাই আমরা জানি, জাতীয় সংসদ। এরপর আসো, বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতিকে কি তুমি ভোট দিয়ে নির্বাচন করো? না, রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে, এবং এটা একটা পরোক্ষ নির্বাচন। এটা কি? এটা একটা পরোক্ষ নির্বাচন প্রক্রিয়া। মন্ত্রীদের দপ্তর বন্টন করেন কে? প্রধানমন্ত্রী কাকে কোন মন্ত্রণালয় দিবেন এইটা ঠিক করেন এবং তিনি দপ্তর বন্টন করেন। তাহলে মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা, কারণ কি? কারণ তিনি হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। একদম সোজা সাপটা কথা, তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। এরপর রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য জাতীয় সংসদ সদস্যদের কি পরিমাণ ভোটের প্রয়োজন হয়? সংসদে অবশ্যই তোমার 2/3 ভোটের প্রয়োজন হবে। সংবিধান সংশোধন করতে হইলেও তোমার 2/3 ভোটের প্রয়োজন হবে। মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক কে? সচিব হচ্ছেন মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক। রাষ্ট্রের স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ কেন প্রয়োজন? যাতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। কেন? যাতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। ওকে। এরপর বাংলাদেশের অধস্তন আদালতগুলো কোন আদালতের অধীনে পরিচালিত হয়? বাংলাদেশের অধস্তন যে আদালতগুলো আছে ওইগুলো কোন আদালতের অধীনে থাকে? সুপ্রিম কোর্টের অধীনে বাংলাদেশের সকল অধস্তন আদালত পরিচালিত হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে যিনি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হবেন না, তিনি কে? তিনি হচ্ছেন প্রধান বিচারপতি। আইনের শাসন নিশ্চিত করার অন্যতম উপায় কি? আইনের শাসন নিশ্চিত করতে হলে অবশ্যই আমার আইন বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করতে হবে। আইন বিভাগকে কি করতে হবে? আইন বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করতে হবে। একদম সোজা কথা। তাইলে এখানে কোথায় এটা আছে? শাসন ও বিচার বিভাগের মধ্যে সংযুক্তি জীবনেও না। আইন ও শাসন বিভাগ সংযুক্তি না। আইন ও শাসন বিভাগ আলাদা, এটা তো করা যাবেই না, কারণ শাসন বিভাগের যারা সদস্য তারা তো আইন বিভাগেরও সদস্য, তো এটা করা যাবে না। তাইলে আমার হচ্ছে এই যে শাসন বিভাগ থেকে আমার বিচার বিভাগকে পৃথক করে দিতে হবে, যাতে করে সরকার কোনোভাবে বিচার বিভাগকে কি করতে না পারে, যাতে করে সরকার কোনোভাবেই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে না পারে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। ওইখানেই সচিব থেকে শুরু করে সবাই থাকেন। বাংলাদেশকে 8টি বিভাগে ভাগ করা হয়েছে কেন? যাতে করে প্রশাসনিকভাবে সঠিক এবং সমৃদ্ধ উপায়ে কাজ করা যায়। বাংলাদেশে বিভিন্ন স্তরে আদালত রয়েছে। 3টি জেলার দায়রা জজ আদালতের কাজ বিভাগীয় কমিশনার করে থাকেন। অবশ্যই এই 3টা জেলা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি আর হচ্ছে বান্দরবান। রাঙামাটি, খাগড়াছড়ি আর হচ্ছে বান্দরবান। এই 3টার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যিনি জেলা প্রশাসকে থাকেন বা যিনি বিভাগীয় কমিশনার থাকেন তিনি এই দায়িত্বটা পালন করেন, তো হবে রাঙামাটি। এরপর যিনি প্রশাসক তিনিই বিচারক। এর উদাহরণ কে? যিনি প্রশাসক তিনিই বিচারক। প্রধানমন্ত্রী কি কোনো বিচারক? না। মন্ত্রী কি কোনো বিচারক? না। জেলা জজ, জেলা জজ বিচারক কিন্তু তিনি তো প্রশাসক না, তো জেলা জজ উত্তর না। জেলা প্রশাসক একই সাথে তিনি একজন প্রশাসক, একই সাথে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তিনি চাইলে উচ্ছেদ অভিযান চালাইতে পারেন, তিনি চাইলে কাউকে শাস্তির আওতায় আনতে পারেন, হ্যাঁ, মোবাইল কোর্ট করে। তো এই জন্য জেলা প্রশাসক হবে অ্যান্সারটা।
নিচের কোনটি তৃণমূল পর্যায়ে স্বশাসন প্রতিষ্ঠায় কাজ করে? একদম তৃণমূল পর্যায়ে হচ্ছে ইউনিয়ন পরিষদ। কে? ইউনিয়ন পরিষদ। এবার আসো স্থানীয় শাসনে। স্থানীয় শাসনের কাজ কি? স্থানীয় শাসনের কাজ হচ্ছে সরকারের যে বিভিন্ন নীতিমালাগুলো আছে ওইগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা। কি? সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা। এরপর বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থায় স্থানীয় সরকারের কর্মকর্তা বৃন্দ কারা? বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থায় স্থানীয় সরকারের কর্মকর্তা বৃন্দ হচ্ছে গিয়ে সরকারি কর্মচারী। কি? সরকারি কর্মচারী। স্থানীয় শাসন ব্যবস্থার কয়টি ধরন দেখা যায়? দুইটা ধরন দেখা যায়। কি কি? একটা গ্রামীণ, একটা গ্রামাঞ্চলের, আরেকটা হচ্ছে শহরাঞ্চলের। হচ্ছে গ্রামাঞ্চলের, আরেকটা হচ্ছে শহরাঞ্চলের। শহরাঞ্চলের কি? শহরাঞ্চলে হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন। শহরাঞ্চলের হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন। নিচের কোনটি ইউনিয়ন পরিষদের কাজ? ইউনিয়ন পরিষদের কাজ হচ্ছে রাজস্ব আদায়। হ্যাঁ, তারা তাদের নিজেদের ইনকামের জন্য কি করতে পারে? রাজস্ব আদায় করতে পারে। এরপর বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন বলছে, তাইলে এটা হবে গিয়ে তোমার ইউনিয়ন পরিষদ। ঠিক আছে, এটা কি? ইউনিয়ন পরিষদ। আর যদি প্রশাসনিক বলে তখন হবে উপজেলা। যদি প্রশাসনিক সর্বনিম্ন স্তর বলে তাহলে উপজেলা, কারণ ইউএনও হচ্ছে লাস্ট। সরি, কোন সংস্থার নির্বাচনে 3 শ্রেণীতে 13 জন থাকেন? অবশ্যই ইউনিয়ন পরিষদ, কারণ 9 ওয়ার্ডে 9 জন সাধারণ সদস্য, 9 ওয়ার্ডে 9 জন সাধারণ সদস্য। এই 9 ওয়ার্ডে প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন করে সংরক্ষিত মহিলা সদস্য। তাহলে 3 জন হচ্ছে সংরক্ষিত, সংরক্ষিত। তাহলে 9 আর 3 12, আর একজনকে, আর একজন হচ্ছেন চেয়ারম্যান, আর একজন হচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই টোটাল 9 3 12 আর 1 13, এই টোটাল 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ আছে 4554টি। কয়টি? 4554টি। লতিফ সাহেব একজন পৌর মেয়র প্রার্থী, তিনি সবার কাছে দোয়া চাইছেন। এলাকাবাসী তাকে রাস্তাঘাট এবং স্যানিটেশন সমস্যার সমাধানের অনুরোধ করেছে। এক্ষেত্রে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা। কি? তার করণীয় হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা। হিসাব সহজ। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কোনটি? শহর এলাকায় অবশ্যই পৌরসভা। শহর এলাকায় কি? পৌরসভা। পৌরসভা এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে কোন বাহিনী গঠন করতে পারে? নৈশ প্রহরী তারা চাইলে নিয়োগ করতে পারে। কি নিয়োগ করতে পারে? নৈশ প্রহরী। এরপর আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলার নাম হচ্ছে, আয়তনে যেহেতু বলছে তাহলে অবশ্যই রাঙামাটি দেখতে হবে আয়তনে। এরপর মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? মাঠ প্রশাসন, বলছিলাম যে প্রশাসনের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে উপজেলা প্রশাসন। কে? প্রশাসনের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে উপজেলা প্রশাসন। এরপর এনজিও, এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই যে। এরপর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 সালে সংগঠিত হয়। কবে? 1997 সালে, শেখ হাসিনার নেতৃত্বে। এরপর মোট কতজন সদস্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত? 25 জন সদস্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত। কয়েকটি সংস্থার মেয়র আইন দ্বারা অযোগ্য নন এমন ব্যক্তিরা এই সংস্থার মেয়র এবং কাউন্সিলর নির্বাচিত হতে পারবেন। কি বলছে? মেয়র বলছে। ইউনিয়ন পরিষদে কি মেয়র হয়? চেয়ারম্যান হয়। জেলা পরিষদে কি হয়? চেয়ারম্যান হয়। উপজেলা পরিষদে কি হয়? চেয়ারম্যান হয়। একমাত্র সিটি কর্পোরেশনে হয় মেয়র। কোথায় হয়? সিটি কর্পোরেশনে। তাহলে অ্যান্সার হবে সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশনকে কত সালে 2 ভাগে ভাগ করা হয়? 2011 সালে। ঢাকা যে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন, এটাকে ভাগ করে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ নামে 2টা সিটি কর্পোরেশন করা হয়। জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে বান্দরবানের থানচি। কোনটা? বান্দরবানের থানচি। ইউনিয়ন পরিষদ কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? ইউনিয়ন পরিষদ হচ্ছে গিয়ে তোমার কয়টা ওয়ার্ড নিয়ে? 9টা ওয়ার্ড নিয়ে গঠিত। একটু আগেই পড়াইলাম, 9টা ওয়ার্ডে 9 জন, 3 জন সংরক্ষিত, 12 জন, আর একজন চেয়ারম্যান, 13 জন। এরপর কোন ধরনের রাষ্ট্রে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা খুবই দরকার? এইটা হচ্ছে যেই সব অঞ্চলে বৃহদায়তন এবং বিপুল জনসংখ্যা থাকে সেই সব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন,
অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, 4টা। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ করেন কে? সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ করবেন অবশ্যই রাষ্ট্রপতি। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা? সাংবিধানিক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। মহামান্য রাষ্ট্রপতিকে 1972 সালের 8 এপ্রিল কোন কমিশন গঠনের জন্য আদেশ জারি করে? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাজ কি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাজ হচ্ছে নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ প্রদান করা। ঠিক আছে, এটা কি? এটা সরকারি কাজে, অবশ্যই সরকারি কর্ম কমিশন, যেহেতু সরকারি কাজের নিয়োগ এবং যত সংশ্লিষ্ট বিষয় আছে ওইগুলোতে পরামর্শ দেয়া। এরপর পিএসসি এর পূর্ণরূপ কি? পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন। এরপর বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই তো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কয়টি শাখা অফিস আছে? বিভিন্ন বিভাগে তাদের 7টি শাখা অফিস আছে। বাংলাদেশ সংবিধান দ্বারা স্থাপিত সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ কোনটা? নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি, তাকে নিয়োগ প্রদান করেন কে? প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ প্রদান করেন হচ্ছে রাষ্ট্রপতি। এরপর বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে? সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, এবং আইন প্রশ্নে রাষ্ট্রকে সকল ধরনের সাপোর্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেলই দিয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেলের কাজ কি? অ্যাটর্নি জেনারেলের কাজ হচ্ছে প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা। বাংলাদেশ সুপ্রিম কোর্টে জনাব এ বনাম বাংলাদেশ নামক কি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কে হবেন? অবশ্যই অ্যাটর্নি জেনারেল। এরপর জাতীয় অর্থের অভিভাবককে? এই যে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এরপর কত বছর বয়স পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন? 65 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে। এরপর কিভাবে মহাহিসাব নিরীক্ষক অপসারিত হতে পারেন? অপসারিত হতে পারেন যেই সব কারণে সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ হয় সেই সব কারণে। এরপর দুর্নীতি দমন কমিশন আইন পাশ হয় কবে? 2004 সালে। কত সালে? 2004 সালে। সংবিধানের ন্যায়পাল 77 নং অনুচ্ছেদে আছে। কত অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা আছে? 77 নং অনুচ্ছেদে। দুর্নীতি প্রতিরোধের প্রারম্ভিক প্রতিষ্ঠান কোনটি? দুর্নীতি প্রতিরোধের প্রারম্ভিক অর্থাৎ প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে দুর্নীতি দমন ব্যুরো। কি? দুর্নীতি দমন ব্যুরো। এরপর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাতে আসি। নির্বাচন কি? নির্বাচন হচ্ছে তোমার একদম সোজা প্রতিনিধি বাছাইয়ের একটা প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য কি? বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। 18 বছরের ঊর্ধ্বে সবাই ভোট দিতে পারবে। কি পারবে? 18 বছরের ঊর্ধ্বে সবাই ভোট দিতে পারবে। এরপর বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স কত? সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর। কত বছর? সংসদ সদস্য হইতে হলে তাকে অবশ্যই 25 বছর বয়সী হইতে হবে। সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের জন্য একজন নাগরিকের বয়স কত হইতে হয়? 18 হইতে হয়। বাংলাদেশ সংবিধানের কত নং ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? বাংলাদেশ সংবিধানের কত নং ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে? 118 অনুচ্ছেদে। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছিল কত সালে? বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছিল স্বাধীনতার পর 1972 সালে। কবে? স্বাধীনতার পর 1972 সালে। প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। কে? প্রধান বিচারপতি। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশন কোথায় অবস্থিত? শেরেবাংলা নগরে, ঢাকার শেরেবাংলা নগরে। এরপর স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 1973 সালে। গণভোট কি? গণভোট হচ্ছে একটা হ্যাঁ বা না ভোট। একদম সোজা বাংলায় গণভোট মানে হচ্ছে হ্যাঁ বা না ভোট, যেটা এইবারেও হয়েছে। স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট কবে হয়? প্রথম গণভোটটা হয় 1977 সালে। কত সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন? 1978 সালের 1 সেপ্টেম্বর। এরপর 1979 সালের নির্বাচনে বিএনপি কতটি আসন লাভ করেছিল? 260টি আসন লাভ করেছিল। 1979 সালের নির্বাচনে বিএনপি কতটি আসন লাভ করেছিল? 207টি আসন। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে হয়? তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় এরশাদের সামরিক শাসনের আমলে। এরপর 1985 সালের গণভোটে শতকরা কত ভাগ ভোট পড়েছিল বলছে? শতকরা ভোট পড়েছিল 72.15%, কিন্তু 95%ই পড়েছিল হ্যাঁ ভোট।
ওকে 95% কি ভোট ছিল? 95% হ্যাঁ ভোট ছিল। এরপর চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তোমার 1988 সালের 3রা মার্চ। কবে? 1988 সালের 3রা মার্চ। বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়, পরবর্তীতে আবার প্রবর্তিত হয় কবে? 1991 সালে। তারপর দেখো জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, 1 নাম্বার। এরপর নিচের কোন জাতীয় সংসদ নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়? 8ম জাতীয় সংসদ নির্বাচনটি। এরপর ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে প্রথমটাই আছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওকে, এরপর বাংলাদেশের বৈদেশিক নীতি। ওকে, যে নীতি বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে কি বলে? তাকে বলে পররাষ্ট্রনীতি। এরপর দেখো বাংলাদেশের বৈদেশিক নীতি সবসময় কি? সবসময় হচ্ছে উন্নয়নমুখী। আমাদের যে তোমার বৈদেশিক নীতি আছে ওই নীতিটা সবসময় কি? আমরা উন্নয়নের দিকে লক্ষ্য রেখে করি। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কি? সকলের সাথেই বন্ধুত্ব করব, কারো সাথেই কোনো বৈরিতা নয় কিংবা শত্রুতাপূর্ণ আচরণ নয়, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। কত সালে জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে? বাংলাদেশ 1973 সালে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা NAM, ন্যামে যোগদান করে। ন্যামের পূর্ণরূপ কি? যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। নিচের কোনটি সার্কের উদ্দেশ্য? নিচের কোনটা সার্কের উদ্দেশ্য? সার্কের উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর আর্থসামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, এরপর এই যে সার্কের পূর্ণরূপ, এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ইইউ এর বর্তমান সদস্য হচ্ছে 27 জন, আগে ছিল 28, একটা বের হয়ে গেছে, এখন 27। কোথায় সর্বপ্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে সর্বপ্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সার্কের সব থেকে বড় সাফল্য কি? এই যে ঠিক আছে সাউথ এশিয়ান কি যেন একটা তোমার ট্রিটি হয়েছিল, এটা ট্রেড সম্পর্কিত একটা চুক্তি হয়েছিল, ঠিক আছে? তোমরা একটু পড়ে নিবা, সেফটা আর একটা হচ্ছে স্যাফটা, এই দুইটা হয়েছিল। এরপরে ওআইসি গঠনের উদ্দেশ্য কি ছিল? ওআইসি গঠনের উদ্দেশ্য ছিল এই যে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ভ্রাতৃত্ব এবং সংহতি বৃদ্ধি করা। ওআইসির কমিটিগুলোর মধ্যে কোনটার মধ্যে নাই? আল কুদসে বাংলাদেশ আছে, তথ্যতে আছে, ইসলামী সলিডারিটি ফান্ডেও আছে। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটিতে আমরা নাই। এরপর ইউরোপীয় ইউনিয়ন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোন ধরনের উন্নয়নের পথকে প্রশস্ত করেছে? ইউরোপীয় ইউনিয়ন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। কোনটা? বাণিজ্যিক এবং অর্থনৈতিক। এরপর বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার কোন কোন দেশে? ইউরোপ এবং আমেরিকায়। কোন কোন দেশে আমাদের বড় বাজার? আমাদের বড় বাজারগুলো হচ্ছে ইউরোপ অথবা আমেরিকায়। এরপর EBA, এভরিথিং বাট আর্মস, এই চুক্তিতে তোমার বলা আছে সব তুমি মানে যে দেশগুলো আছে অনুন্নত বা উন্নয়নশীল ওগুলো থেকে সব তুমি আনতে পারবা, কিন্তু আর্মস তুমি আনতে পারবা না। সো এভরিথিং বাট আর্মস। কমনওয়েলথের প্রধানকে? কমনওয়েলথের প্রধান সবসময় পদাধিকার বলে ব্রিটিশ রাজা বা রানী। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা সকল সময় 5 জন। কত? স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে গিয়ে 5 জন, এবং এই 5টা দেশের কি আছে? এই 5টা দেশের ভ্যাটো প্রদান করার ক্ষমতা আছে, অর্থাৎ কোন সিদ্ধান্তকে আটকে দেওয়ার ক্ষমতা আছে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয়? বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্য হয়। বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যদের আচরণে মুগ্ধ হয়ে কোন দেশ বাংলা ভাষা করে? এটা হচ্ছে সিয়েরা লিওন। কোন দেশ? সিয়েরা লিওন। এরপরে আসো জাতিসংঘ দিবস কবে? যেদিন এটা গঠিত হয়েছে, অর্থাৎ 24শে অক্টোবর। এরপর আসো একদম আমাদের সর্বশেষ অধ্যায়, আমাদের নাগরিক সমস্যাগুলো কি এবং ওই নাগরিক সমস্যার সমাধানে আমাদের করণীয়টা কি। দেখো প্রথমে বলছে জনাব আকমলের সংস্থাটি বিশ্ব প্রতিবন্ধী দিবসের সূচনা করে। আমরা জানি জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাধ্যমে এটা আসছে, দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে জাতিসংঘ। এরপর বিশ্বের মোট জনসংখ্যার 10% মানুষ, কত পার্সেন্ট? 10% মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধিতার শিকার। কোনো না কোনো ভাবে কিসের শিকার? প্রতিবন্ধিতার শিকার। ব্রেইল, ব্রেইল, এই ব্রেইল কাদের জন্য প্রযোজ্য? যারা দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য এই ব্রেইল যে শিক্ষা উপকরণটা ওইটা হচ্ছে প্রযোজ্য। এরপরে আসো বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় কোন তারিখ? বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় 3 ডিসেম্বর। কবে? 3 ডিসেম্বর। এরপর আসো
বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাদের উপযোগী শিক্ষা এবং প্রশিক্ষণের সুব্যবস্থা। এগুলো যদি আমি নিশ্চিত করতে পারি তাহলে বাকি যে প্রয়োজনগুলো আছে সেগুলো তারা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। এরপর দুর্নীতি কোন ধরনের ব্যাধি? দুর্নীতি হচ্ছে আমাদের দেশে একটা সামাজিক ব্যাধি, যেটাকে আমরা চাইলেও কি করতে পারতেছি না, থামায় রাখতে পারতেছি না, কারণ এটা সামাজিকভাবে এতটা গভীরে বসে গেছে। করাপশন শব্দটি কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে এই শব্দটা আসছে। এরপর এসিসি অ্যান্টি করাপশন কমিশন, এসিসি অ্যান্টি করাপশন কমিশন। খাদ্যে ভেজাল মেশানো হয় কেন? খাদ্যে ভেজাল মেশানো হয় কেন? খাদ্য সংরক্ষণে, প্রতারণা ঠেকাতে? না, এটা হয় অধিক মুনাফা লোভীদের মুনাফা অর্জনের স্বার্থে। ঠিক আছে, ওকে। এরপর খাদ্যে ভেজাল রোধে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক? এই যে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। এরপর ডিডিটি কি? ডিডিটি হচ্ছে গিয়ে একটা নিষিদ্ধ কীটনাশক, অত্যন্ত ক্ষতিকারক। ইফটিজিং এর কারণ নয় কোনটা? ইফটিজিং এর কারণ নয় হচ্ছে নারীর স্বাধীনতা, বাকিগুলো সবগুলো হচ্ছে ইফটিজিং এর কারণ। এরপর ইফটিজিং এর কারণ কি? এবার আসছে ইফটিজিং এর কারণ কি? দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া। আমরা হচ্ছে অপরাধীদেরকে কি দেই না, আমরা অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারছি না, এবং এইটার কারণেই অপরাধ বাড়তেছে। ইফটিজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে? যে ইফ শব্দ থেকে আসছে। বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে কি কারণে? বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে, বনভূমি ধ্বংস হয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে আমরা গাছপালা কাটছি, তারপর হচ্ছে গিয়ে তোমার যে ইগুলো ছিল, জলাভূমিগুলো ছিল, এগুলো করে ফেলছি, ভরাট করে ফেলছি। দ্যাটস ওয়াই এখন আমাদের বৃষ্টি কম হচ্ছে। জলবায়ু পরিবর্তনে উত্তরাঞ্চলে কি প্রভাব পড়ছে? উত্তরাঞ্চল মানচিত্রের উপরের দিক, নওগাঁ, রাজশাহী, তারপর হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, হ্যাঁ, পঞ্চগড়, এই সমস্ত অঞ্চলে, ঠাকুরগাঁও, এই সমস্ত অঞ্চলে মরুকরণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, এগুলো বৃদ্ধি পাচ্ছে হচ্ছে দক্ষিণাঞ্চলে। কত সালে সিডর হয়? 2007 সালে সিডর হয়। এরপর কত সালে সর্বপ্রথম এইডস রোগ ধরা পড়ে? 1981 সালে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই যে সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস রোগী পাওয়া যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তারপর সর্বশেষ এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, তো আশা করি 200টা এমসিকিউই তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখছো, এবং এটা তোমরা সব সময় মাথায় রাখবা যে এইগুলো কিন্তু এক্সামে কোনোভাবেই ভুল করা যাবে না। সো ঠান্ডা মাথায় এক্সাম দিবা, একদম হচ্ছে গিয়ে দেখবা প্রথমে যে কোন কোন অপশনগুলো হইতে পারে আর কোনগুলো বাদ যাইতে পারে, এগুলো দেখলেই বুঝে যাবা কি অ্যান্সার করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।